হ্যালো স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই সন্ধ্যাতে আমরা একটা ভিডিও করছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসটা যেটা আমরা পড়াচ্ছিলাম, 6 নম্বর চ্যাপ্টারটা। তো সেটাতে আমরা এর আগে পর্যন্ত পড়ে নিয়েছি যে গুপ্ত শাসনকাল, অর্থাৎ উত্তর ভারত জুড়ে যে গুপ্ত শাসকদের যে শাসন ব্যবস্থাটা চলছিল সেইটা আমরা আগের ক্লাসে পড়েছি। যে শ্রীগুপ্ত থেকে শুরু করে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তারপরে হচ্ছে কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্ত, এরা কি করে শাসন কার্য চালিয়েছে তাহলে আমরা পড়েছি। তো সমসাময়িক অর্থাৎ উত্তর ভারতে যখন গুপ্তদের শাসন ব্যবস্থাটা চলছিল, ঠিক সে সময়ে দাক্ষিণাত্যে অর্থাৎ দক্ষিণ ভারতে আমরা জানি যে বলেছি যে বকাটক শাসন চলছিল। তো আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বকাটক শাসন ব্যবস্থা। তো বকাটকদের শাসন কালটা প্রায় 225 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত চলছে, অর্থাৎ যখন উত্তর ভারত জুড়ে গুপ্তদের শাসনকাল চলছিল ঠিক সেই সময় জুড়ে আমরা গুপ্তদের শাসনকাল পড়েছি প্রায় যে 315 খ্রিস্টাব্দ থেকে 468 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ঠিক সমসাময়িক কালে দাক্ষিণাত্যে চলছিল বকাটক শাসন। তো বকাটক শাসনের প্রথম সম্রাট অর্থাৎ যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন যে বিন্ধ্যশক্তি, তিনি এর প্রতিষ্ঠাটা করেছিলেন। তার পরবর্তীকালে প্রথম প্রভাকর সেন কিন্তু ছিলেন এর প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে প্রথম প্রভাকর সেন ছিলেন এর প্রকৃত প্রতিষ্ঠাতা। এর পরবর্তী সম্রাট যিনি সমুদ্রগুপ্তের সমসাময়িক সম্রাট ছিলেন তিনি হলেন যে প্রথম রুদ্র সেন। এরপরে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক সম্রাট ছিলেন কি যে দ্বিতীয় রুদ্র সেন। এই দ্বিতীয় রুদ্র সেনের স্ত্রী ছিলেন হচ্ছে কিন্তু প্রভাবতী গুপ্ত, যিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের বোন ছিলেন। অর্থাৎ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গুপ্ত শাসকদের সঙ্গে যে বকাটক শাসকদের কিন্তু সুসম্পর্ক গড়ে উঠেছিল, সেই জন্যই কিন্তু গুপ্ত শাসন ব্যবস্থাটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত টিকে ছিল। তাছাড়া রুদ্রসেন যখন মারা যায়, যে দ্বিতীয় রুদ্রসেনের মৃত্যুর পর কিন্তু তার স্ত্রী এই প্রভাবতী গুপ্তও কিন্তু সেই দাক্ষিণাত্যের যে বকাটক শাসনের শাসনভার তিনি নিয়েছিলেন। তারপরে শেষ যে দাক্ষিণাত্যের যে বকাটক শাসনের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় পৃথ্বীসেন, ইনি হচ্ছেন কিন্তু শেষ শক্তিশালী সম্রাট। এইভাবে আমরা দক্ষিণ ভারতের বকাটক শাসনের একটা ছোট্ট সংক্ষিপ্ত ইতিহাস আমরা তুলে ধরলাম। তো এই সম্পর্কে ডিটেলস আমাদের জানা নেই, বইতেও নেই, আমাদের আলোচনায় এইটাই থাকছে। এরপরে আমরা জানবো যে বকাটক শাসনের পরবর্তী পর্যায়ে যখন বকাটক শাসনের ধীরে ধীরে অবক্ষয় শুরু হয়ে যাবে, তখন কিন্তু বকাটক শাসনের শেষ দিকে দাক্ষিণাত্যের একেবারে আমরা দেখব যে পল্লব এবং চালুক্য, তারপরে চালুক্য রাজশক্তিরা কিন্তু ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে। তো এই প্রসঙ্গে বলে রাখা দরকার, এই পল্লব শক্তি এবং পূর্বে যেটা আমরা বিদেশি শক্তির সঙ্গে আলোচনা করেছিলাম পল্লব, তারা কিন্তু প্রকৃতপক্ষে দুটো আলাদা যে যে রাজশক্তি, পল্লব আর সেটা ছিল পল্লব বিদেশি শক্তি হিসাবে। তো আজকের এই ছোট্ট আলোচনার সঙ্গে সঙ্গে আমরা দক্ষিণ ভারতের বকাটক শাসনের সঙ্গে উত্তর ভারতের যে গুপ্ত শাসন ব্যবস্থার একটা তুলনামূলক আলোচনাটা আমরা এখানে করতে চাচ্ছি। বইতে যেটা আলোচনাটা গুপ্ত সাম্রাজ্যের সঙ্গে যে তুলনামূলক আলোচনাটা রয়েছে সেটাই আমরা এখানে আলোচনাটা করব। তো গুপ্ত শাসক আর বকাটক শাসনের সময়কাল জুড়ে কিন্তু পুরো দক্ষিণ ভারত এবং উত্তর ভারতে কিন্তু রাজতন্ত্রর প্রতিষ্ঠা হয়ে গেছিল। অর্থাৎ কোনো যে অরাজতান্ত্রিক যে দেশ মানে জনপদগুলো ছিল, যেমন কি বৈশালী, যে লিচ্ছবিদের যে নিয়ে যে একটা অরাজতান্ত্রিক শক্তিশালী অঞ্চল ছিল, সেটাও কিন্তু ধীরে ধীরে গুপ্ত শাসনের যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদিও কিন্তু প্রথমের দিকে খ্রিস্টপূর্ব 4র্থ শতকের প্রথম দিকে কিন্তু এই যে বৈশালী অঞ্চল যেটা লিচ্ছবিদের নিয়ে ছিল সেটা কিন্তু গুরুত্ব ছিল, কিন্তু পরে
কিন্তু তার গুরুত্ব আর থাকবে না। তাছাড়া কিন্তু বিভিন্ন যে অরণ্যর রাজ্যগুলো, আটবিক রাজ্য, অরণ্যের ভেতরে যে সমস্ত অরণ্যচারীরা বসবাস করতো, তাদের যে রাজ্যগুলোও কিন্তু সেই উত্তর ভারতের যে গুপ্ত শাসনের শাসনাধীন হয়ে গিয়েছিল। তো এইটা কিন্তু দুটো শাসন ব্যবস্থার তুলনাতে দেখতে পাবো যে সব জায়গায় রাজতান্ত্রিক শাসনটা কিন্তু ছড়িয়ে গিয়েছিল পুরো দক্ষিণ ভারত জুড়ে কিংবা উত্তর ভারত জুড়ে। অর্থাৎ গুপ্ত শাসন ব্যবস্থাকালে যেটা প্রায় 314 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল, আর বকাটক শাসনটাও ঠিক সমসাময়িক কাল জুড়ে চালু ছিল। এবং এখানকার শাসকদের একটা পার্থক্য আমরা দেখব যে উপাধির মধ্যে, যে গুপ্ত শাসকরা যেখানে বড় বড় উপাধি ধারণ করতেন, কুষাণরা যেমনভাবে নিজেদেরকে দেবতাদের সঙ্গে তুলনা করার জন্য বড় বড় ধরনের উপাধি গ্রহণ করতেন, ঠিক একইভাবে যে গুপ্ত সম্রাটরাও কিন্তু আমরা দেখেছি যে বিবিধ উপাধি তারা গ্রহণ করেছিলেন। সঙ্গে সঙ্গে অপরদিকে যে বকাটক শাসকেরা সেই রকম কোনো যে উপাধি সেরকম কিন্তু তারা গ্রহণ করেননি। তো আমরা সমুদ্রগুপ্তের যে সমস্ত উপাধিগুলো আমরা দেখেছি যে সর্বরাজচ্ছেত্তা উপাধি কিন্তু তিনি ধারণ করেছিলেন, কিংবা দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি সকারি কিংবা বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন, ঠিক একইভাবে কুমারগুপ্তও কিন্তু মহেন্দ্রদিত্য উপাধি ধারণ করেছিলেন। আর স্কন্দগুপ্তকে তো আমরা জানি যে হুনদের বিতাড়িত করেছিলেন, ইনিও কিন্তু যে বিক্রমাদিত্য উপাধিও ধারণ করেছিলেন, দেবরাজ কিংবা শকপান উপাধিও ধারণ করেছিলেন। তো এইভাবে কিন্তু এরা বেশ বড় বড় উপাধি এরা ধারণ করেছিল, কিন্তু বকাটক শাসকরা কেবলমাত্র মহারাজা উপাধিটাই ধারণ করতেন। তো আমরা গুপ্ত শাসক যেমনভাবে কুষাণ সম্রাট কনিষ্কের মূর্তিগুলো আমরা তার সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় পেয়ে থাকি, বিভিন্ন দেবকুলের মধ্যে, ঠিক সেই রকম গুপ্ত শাসকদের মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটা লৌহ স্তম্ভ কিন্তু আমরা পেয়ে থাকবো, যেটাকে বলা হচ্ছে চন্দ্ররাজ স্তম্ভ, যে দিল্লির কুতুব মিনার যেটা রয়েছে তার পাশাপাশি অঞ্চলে কিন্তু একটা উঁচু লোহার স্তম্ভ আমরা এখনো পর্যন্ত দেখব। এবং যেখানে যে লেখা থেকে আমরা জানতে পারবো তিনি বিষ্ণু ভক্ত ছিলেন, এবং যুদ্ধ জয়ের অনেক বর্ণনাও পাবো, যদিও এই সমস্ত বর্ণনাগুলো অনেকটাই ছিল কিন্তু যে প্রশস্তি করে লেখা হয়েছে। যে তো এর দ্বারা আমরা জানতে পারি যে চন্দ্ররাজ স্তম্ভটা প্রকৃতপক্ষে ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য, যাকে বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন যিনি। তো তার সময়ের হচ্ছে এইটা, যেটা আজ পর্যন্ত কিন্তু তার ঐতিহ্য বহন করে চলেছে। অর্থাৎ সেই সময়ে শিল্পের দিক থেকে যে এগিয়ে ছিল তার আমরা পরিচয়টা পাচ্ছি। তো এইগুলোতে গেল রাজনৈতিক দিক থেকে কিছুটা হচ্ছে তাদের মিল। আর শাসন কাঠামোর দিক থেকে আমরা দেখতে গেলে গুপ্ত সাম্রাজ্যের সম্রাটই ছিলেন কিন্তু সর্বময় কর্তা, এবং তাকে সাহায্য করার জন্য থাকতেন কিন্তু অমাত্য, বিভিন্ন সচিব, এরা কিন্তু বিভিন্ন যে গুরুত্বপূর্ণ রাজকার্যগুলো পালন করতেন। তাহলে গুপ্ত সাম্রাজ্যের সর্বময় কর্তা ছিলেন কিন্তু সম্রাট। তারা আমরা দেখেছি যে তারা যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এই গুপ্ত সাম্রাজ্যকে, সমগ্র গুপ্ত সাম্রাজ্যকে কিন্তু কতগুলো প্রদেশ বা ভুক্তিতে ভাগ করা হতো। এই প্রদেশ বা ভুক্তি কিন্তু সব জায়গায় প্রদেশ বলা হতো না। পশ্চিম দিকের যে গুপ্ত সাম্রাজ্যের পশ্চিম দিকের অংশগুলোকে কিন্তু আবার আলাদা একটা শব্দ ব্যবহার করা হতো, যে দেশ নামক শব্দটা ব্যবহার করা হতো। আর এই দেশ নামক যে প্রাদেশিক যে অঞ্চল বা ভুক্তি, এদেরকে কিন্তু শাসন পরিচালনার দায়িত্বটা থাকতো কিন্তু রাজপুত্রদের হাতে, কখনো কখনো রানীরাও কিন্তু দায়িত্ব পালন করতেন। তাছাড়া এই প্রাদেশিক শাসক যে অঞ্চলগুলোকে আবার ছোট ছোট জেলা, যেগুলোকে বিষয় বলে বলা হতো, তাহলে বিষয়ে ভাগ করা থাকতো। এইগুলোকে শাসনভার থাকতো অনেক জনপ্রতিনিধিদের উপর। আবার এই ছোট ছোট জেলাগুলো আবার গ্রামে ভাগ হয়ে থাকতো। এই রকমভাবে আমরা গুপ্ত শাসনের যে কাঠামোটা দেখতে পাচ্ছি, সমগ্র রাজ্যের বা সাম্রাজ্যের অধিপতি ছিলেন সম্রাট। সেই সম্রাট কিভাবে তাকে সাহায্য করার জন্য বিভিন্ন অমাত্য থেকে সচিব এরা থাকতেন। সঙ্গে সঙ্গে সমগ্র সাম্রাজ্যটাকে কয়েকটা প্রদেশ বা ভুক্তিতে ভাগ করা হয়েছিল। এই ভুক্তি বা পশ্চিম দিকের অংশগুলোকে আবার প্রদেশগুলোকে বলা হতো কিন্তু দেশ। এই প্রদেশগুলোকে শাসন কার্য চালানোর দায়িত্ব থাকতো রাজপুত্র কিংবা যুবরাজদের উপর।
আর রানীরাও কখনো কখনো এর দায়িত্বও পালন করতেন। আবার এই প্রদেশগুলোকে আবার ছোট ছোট অনেক জেলা, যেগুলোকে বিষয় বলে বলা হতো, তারা জনপ্রতিনিধিদের দ্বারা শাসিত হতো এবং সেই জেলাগুলো আবার গ্রামে বিভক্ত ছিল। অপরদিকে যে বকাটক শাসনের যে সাম্রাজ্যগুলো ছিল, সেই সাম্রাজ্যের সর্বময় কর্তা ছিলেন কিন্তু সম্রাট নিজেই, যদিও তাকে অমাত্যরাও সাহায্য করতেন। এছাড়া বিভিন্ন প্রদেশ, যেগুলোকে রাজ্য বলে বলা হতো, তাহলে এখানে বিভিন্ন প্রদেশটাকে কিন্তু রাজ্য বলে বলা হতো। এখানে আমরা একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি, যেখানে প্রদেশগুলোকে এখানে ভুক্তি বা প্রদেশ বলা হতো, এখানে রাজ্য বলা হতো। এবং এই রাজ্যের শাসন ভার থাকতো কার ওপর? না, সেনাপতির ওপর। আর এই ছোট ছোট এই রাজ্যগুলো আবার ছোট ছোট জেলাতে বিভক্ত থাকতো, বা পট্ট বা আহার এই নামেও ডাকা হতো। প্রদেশগুলোকে, ছোট ছোট জেলাগুলোকে পট্ট বা আহার বলা হতো, এবং এর যে শাসনভার থাকতো জনপ্রতিনিধিদের ওপর। তো এই রকমভাবে আজকের আলোচনাতে আমরা যে গুপ্ত শাসন ব্যবস্থার সঙ্গে বকাটক শাসন ব্যবস্থার একটা তুলনামূলক আলোচনা, সেই সঙ্গে বকাটক শাসন যে ব্যবস্থার বিভিন্ন শাসকবৃন্দের যে ক্রমান্বয়ে তাদের যে পরিচয়গুলো জানলাম, বকাটক শাসনের সঙ্গে গুপ্ত সম্রাটদের যে পারস্পরিক সম্পর্কটা যে সুসম্পর্ক ছিল, সেটাও আমরা জানলাম। তো এইটা তোমরা নিশ্চয়ই বইটাকেও ভালো করে পড়বে এবং বিভিন্ন প্রশ্নগুলো করার চেষ্টা করবে।